বাবা আমার নামটা আমার মনে নাই, আমার নাম অমুক, আমি ঢাকা কলেজ ইংরেজি পড়াই, বাবা তোমার ওই নাটকটা দেখে আমি কেঁদে ফেলেছি। লেখা এবং ডিরেকশনে একটা নাটক প্রচার হওয়ার পর 4টা ফ্যামিলি থেকে আমি ডিরেক্ট রেসপন্স পেয়েছি যে নাটক দেখে তারা সেপারেশনে ছিল বা ইয়েতে ছিল, আলাদা ছিল, তারা এক হয়ে গেছে। যে যারা এখনকার ডিরেক্টর তারা আসলে ফিল্মের ভিশন নিয়ে এসছে বা ফিল্মটাকে চিন্তা করেই তারা কাজ করতেছে। তাহলে আগের আমরা মানে আগের বলতে আমি যেহেতু আগের জেনারেশনের আমি যেহেতু শুরু করছি এই 2005-06 সালের দিকে বা এই 2000-এর পরে তো আমরা আসলে, তা আমাদের সাথে এদের বেসিক পার্থক্য কোথায়? বা অভিনেতাদের কথা যদি বলি, এখনকার অভিনেতাদের সাথে তোমার অভিনেতার, তুমি অভিনেতা, তোমাদের পার্থক্যটা কোথায় আসলে? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এখন মানে এখন যারা অভিনয় করতে চায় বা করছে আর আমাদের সময় মানে পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি, মানে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি শুধু অভিনয়টা নিয়েই থাকতে চেয়েছি, করতে চেয়েছি, মন দিয়ে শুধু অভিনয়টা করতে চেয়েছি। কিন্তু এখন শুধু অভিনয় করলেই হয় না, মানে পিআর মেনটেন করতে হয়, এখন পিআর, সিন্ডিকেট মেনটেন করতে হয়, মার্কেটিং, প্রমোশন, এই বিষয়গুলো নিয়েও ভাবতে হয়। আমি বা ফেসবুক নিয়ে হিসাব করতে হয় যে তো আমি ফলোয়ার দু বাড়লো একটা কিনা। নাটককে আমি অভিনয় করতে যে দেখেছি যে মানে তরুণ অনেক অভিনয় শিল্পী, ওদের কথাবার্তা শুনছিলাম অ্যালগরিদম, অমুক, ইউটিউব, এইসব নিয়ে তারা আলোচনা করছে। হ্যাঁ, তো এগুলো আমরা কম, মানে আমরা তো তখন এই বিষয়টা ছিল না, বা এখন যখন ছিল না। এসছে তো তখন এখন আমরা চিন্তা করি যে নাটকটা ভালো হবে কী হবে, আমার শটটা ভালো হবে কী হবে। তো আমি দেখলাম যে শটের থেকে ওদের কাছে মানে অনেকের কাছে ইম্পর্টেন্ট যে শটটা কোনো বড় বেশি মানে ভাই এটা শট ভালো দিয়ে আমি কী করবো, এখানে এই মোমেন্টটা আমার ক্রিয়েট করতে হবে, এটা লাগবে এটা। এবং ইভেন আমি দেখলাম রিসেন্ট যে একটা নাটকে দেখলাম যে একটা ফিমেল আর্টিস্ট, ইয়াং ফিমেল আর্টিস্ট, সে এমন অশ্রাব্য গালাগালি করতেছে দেখে আমি খুবই মানে মানে অবাক হয়ে গেলাম যে আগে দেখতাম যে ছেলেরা বা একটু বয়স্করা এটা করতো, কিন্তু মেয়েদের দিয়েও এটা শুরু করা হয়ে গেছে। তো এটা মানে একটা সময় খুব ক্লিক করেছিল, কিন্তু এখন আবার কিন্তু এটা মানুষ আর পছন্দ ওইভাবে বেশি পছন্দ করছে করে না, না মনে মানে হয়। ওইরকম নাটক খুব বেশি হচ্ছে না। যেটা হচ্ছে যে চরিত্রের প্রয়োজনে, মানে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই করা যায়, স্ল্যাং বলা যায় বা ইয়ে করা যায়, কিন্তু মাধ্যম ভেদে, যেটি ওপেন প্ল্যাটফর্ম, যেমন আমরা ড্রয়িং রুম মিডিয়া বলতাম টেলিভিশনকে, যে কারণে টেলিভিশন অনেক কিছু দেখানো হতো না। মানে আমার মনে আছে অনেক টেলিভিশন চ্যানেল রক্ত দেখাতো না, স্মোকিং, ড্রিঙ্কিং দেখাতো না, আর অনেক কিছু দেখানো তো না। হ্যাঁ, অনেক কিছু ছিল, গালি তো অনেক দূরের ব্যাপার। মানে আমার তো মনে আছে এনটিভি থেকে আমাকে একবার বললো যে একটা গালি আমি মানে ওটা দরকার ছিল গালিটা, মানে গালি তো একটা অনুষঙ্গ। তো আমাকে বলে যে আপনি আমাকে মানে এনটিভির মোস্তফা কামাল সৈয়দ আমাকে বলে আপনাকে দিয়ে আমি আশা করিনি। মানে উনি একদম ডিসঅ্যাপয়েন্টেড কেন আমি এই গাড়িটা, অথচ আমি বললাম যে এই গাড়িটা তো দিতেই হবে, না দিলে তো হবে না। বলে আপনি এটা অবশ্যই ফেলে দেন। এবার আমি ফেলে আবার জমা দিছি, তখন তারা এটাকে যেমন আমার কাছে মনে হয় যে যে কোনো ওয়েব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোতে তো টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে হয়, এবং সেখানে ডিসক্লেইমার থাকে যে এটি 13+ বা 18+ বা এরকম বলাই থাকে যে এটি এই শ্রেণী দর্শকের জন্য। তো সেই হিসেবে তখন মানে মানুষ কিন্তু চুজ করতে পারে যে আমি এই ধরনের কন্টেন্ট, ফাউল ল্যাঙ্গুয়েজ বা এইসব আমি বা আমি এজ লিমিট করে দেওয়া যায় যে এটা 18 ইয়ার্সের উপরে দেখতে হবে বা কিছু সামথিং। তো সেইগুলোতে আসলে চরিত্রের জন্য অনেক কিছুই করা সম্ভব। সেখানে আমার মানে যেটা রিয়েল ফ্যাক্টর যেটা সেটা হতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদের সীমানা কতটুকু আমরা জানি না। না, মানে আমি ওয়েবের জন্যই কাজ করলাম, হ্যাঁ, ওয়েব ভেবেই বা ফিল্ম ভেবেই আমি ওই একটা পার্টিকুলার সিনে অভিনয় করলাম, বা কিছু যেটা টেলিভিশনে হয়তো গ্রহণযোগ্য না এমন কিছু দৃশ্যে অভিনয় করলাম, কিন্তু সেটি করছে কি কেটে আবার ইউটিউবে ছেড়ে দিচ্ছে বা ফেসবুকে ছেড়ে দিচ্ছে, মানে ক্লিপ করে। মানে মুশকিলটা হয়ে গেছে ওইখানে তখন। এখন আর মানে যে কারণে মাধ্যম অনুযায়ী যে আলাদা করাটা আলাদা, মানে এটি
খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এবং জানি না আমরা আমি তো বলি এখনকার যারা এখন মানে যারা আমাদের পরবর্তী সময়ে অভিনয় করতেছে তাদের তো আরও কঠিন চ্যালেঞ্জ। সেটা কেমন, ওদের স্ক্রিপ্ট পড়ে বা একটা সিন পড়ে বুঝতে হয়, ভাবতে হয় যে এইটা ক্লিপ হিসেবে যাবে, কোন ডায়লগটা ক্লিপ হিসেবে ভালো ওয়ার্ক করবে, হ্যাঁ, বা এই মানে এইগুলো ভাবতে হচ্ছে একজন অ্যাক্টরকে। তো তাহলে তো অভিনয়টা করা তো দুষ্কর আসলে। এখন এটা একটা অঙ্কের মতো হয়ে গেছে। মানে অঙ্ক তো, শিল্প তো আসলে অঙ্ক না। না, কিন্তু মানে ওই যে টাকা, তুমি যদি টাকার সাথে হিসাব করো যে আমার অভিনয়ের সাথে আমি টাকার হিসাব করব, আসলে কি পারফেক্ট অভিনয় করা যায়? আমি যে ডিরেক্টর হিসেবে ভাবি যে এটা আমার কাজ, চাকরি, যেটা আমরা আলাপ করছিলাম, যে এটা যদি আমি চাকরি ভেবে আমি ডিরেকশন দিয়ে গেলাম, তাহলে তো আমি আমার বেস্ট কাজ আমি জীবনও করতে পারবো না। মুশকিলটা হচ্ছে যে মানে আমি অ্যাক্টরকে সবসময় বলি অভিনয় শিল্প হচ্ছে পরনির্ভরশীল শিল্প। মানে আমি যত বড় অভিনেতাই হই না কেন, আমি তোমার দিকে বা তোমাদের দিকে, ডিরেক্টর এবং প্রডিউসারদের দিকে তাকিয়ে থাকতে হয় আমাকে, কি কবে আমি একটি ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো বাজেটে আমাকে কাস্ট করব, তোমরা কাস্ট করবা। তারপর না আমি আমার অভিনয়ের প্রতিভা দেখাবো। আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা, তাতে কিচ্ছু যায় আসে না। আমি যদি সেই শ্রেষ্ঠত্ব দেখাতেই না পারি, না সুযোগ হ্যাঁ, তো আমাদের তাকিয়ে থাকতে হয় তোমাদের দিকে, হ্যাঁ, তো যে কবে আমি একটি এমন চরিত্র পাবো। আমার তো মনে পড়ে না যে আমি আমার সমগ্র জীবনে কয়টি এরকম চরিত্র পেয়েছি যে রাতের পর রাত আমার ঘুম নেই, আমি অস্থির, যে আশা এই জায়গাটা কেমন হবে, আমি অমুককে ফোন দিচ্ছি, তমুককে ফোন দিচ্ছি, বা এই বইয়ের রেফারেন্স খুঁজছি, হ্যাঁ, বা মেথড অ্যাক্টিং তো আমি করতে চাই, কিন্তু মেথড অ্যাক্টিংয়ের মানে সুযোগই কতটুকু আসে, হ্যাঁ, বা এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আমি একটা জিনিস একটু প্রসঙ্গে যাই, যে আমাদের সংস্কৃতি সেবী হিসাবে আমাদের তো কিছু সামাজিক কিছু ব্যাপার থাকে, যে আমরা তো আসলে মানে অন্য প্রফেশনে যেতে পারতাম, আমরা তো অন্য পেশায় যেতে পারতাম, ওটা বাদ দিয়ে আমরা এটার মধ্যে আসছি কেন? আমাদের কিন্তু ওই যে সমাজ বদল করা বা সমাজের জন্য একটা পজিটিভ কিছু করা, আমি একটা কাজ করব, সেই কাজটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, আমার এই গল্পটা দেখে মানুষ কি করে। আমি যদি খুব মানে তোমাকে যদি বলি, খুব ওপেনলি বলি, যে ফিল্ম বা নাটক এটার মূল উপযোগিতা কী, এটা দেখলে মানুষ কিন্তু একটা লিসেন পায় যে আমাকে, আমার জীবনটা এরকম হওয়া উচিত, এখানে যাওয়া উচিত। তো তোমার মানে এই যে আমরা ক্যালকুলেশনে করে আমাদের এই শিল্পটাকে আমরা ধ্বংস করে ফেলছি, এটা কি আসলে আদতে কি এটা এখন ভালো কিছু হচ্ছে? ভালো মন্দের বিচার তো আসলে সময় করবে। তো মানে আমার কাছে মনে হয় যে আমার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমি পালন করছি কিনা ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি। যেমন আমারই লেখা এবং অভিনয় করা একটা নাটক আমি করেছিলাম, রাজু খান ডিরেক্টর ছিল সেই নাটকের। তো সেই নাটকটার প্রচারের পর আমি একদিন দিল রোডে রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ করে এক ভদ্রলোক আমার রিক্সার সামনে এভাবে হাত ধরে দাঁড়ালেন, বাবা 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 বলে। আমি কী ব্যাপার? জি বাবা, আমার নামটা আমার মনে নাই, আমার নাম অমুক, আমি ঢাকা কলেজ ইংরেজি পড়াই। বাবা, তোমার ওই নাটকটা দেখে আমি কেঁদে ফেলেছি এবং আমার ভাবনায় অনেক মানে আসছে, এত মানে এত ভালো ছিল নাটকটা এবং এত ভালো বিষয় ছিল, সে আমাকে হাত ধরে কেঁদে ফেললো। আমার এক নাটক, আমার লেখা এবং ডিরেকশনে একটা নাটক প্রচার হওয়ার পর 4টা ফ্যামিলি থেকে আমি ডিরেক্ট রেসপন্স পেয়েছি যে নাটক দেখে তারা সেপারেশনে ছিল বা ইয়েতে ছিল, আলাদা ছিল, তারা এক হয়ে গেছে। ইভেন আমার মিউজিক ডিরেক্টর মিউজিক করছিল রাতের বেলা, তো তার শালিকা 1 মাস ধরে তার হাজব্যান্ডের সাথে সেপারেশনে। তো পেছনে মানে মিউজিক ডিরেক্টর পেছনে বসে শালিকা মিউজিক করা অবস্থা নাটকটা দেখেছে। পরদিন সকালে দেখে যে তার শালিকা নাই, কোথায়? সে হাজব্যান্ডের কাছে ফেরত গেছে। তো আমি তো জ্ঞান দিতে যাই নাই, আমি একটি গল্প বলেছি, গল্পের মাধ্যমেই। কিন্তু সমাজে এই প্রভাবটুকু বা এই জায়গাটুকু থাকাটা খুব জরুরি। মানে আমাদের হোপটা তো লাগবে, আশা তো লাগবে। আশা ছাড়া, আর আমি যদি মানুষকে আশা দিতে না পারি, আমরা যদি শুধু নৈরাজ্যবাদী এবং নৈরাশ্যের কথাই বলি, তাহলে তো শিল্পীর কাজ হলো না। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।